আছেন খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দিবেন যাতে সবাই আজকের এই ক্লাসটা উপভোগ করতে পারে এবং পরীক্ষায় কিভাবে কি করতে হবে সেই সকল বিষয় নিয়ে আমরা এখানে ডিসকাস করব। সো শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসের মধ্যে থাকবেন এবং আপনাদের ক্যালকুলাসের বিশেষ সাজেশন দেওয়া হবে। সো সবার থাকাটা একেবারেই ম্যান্ডেটরি। সো প্রথমত আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করেন, মানে আপনারা কে কোন কলেজ থেকে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করেন, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করে দিব। ঠিক আছে, আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত রেসপন্স করেন। আমরা সবাইকে এখনই আমরা লাইভ সেশনে যুক্ত করে দিব। সো সবাই একটু দ্রুত আমরা যুক্ত হব এবং আপনারা কে কোন কলেজ থেকে আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছেন একটু রেসপন্স করেন। ওকে, সো দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে 41 জন যুক্ত হয়েছেন। আচ্ছা, আপনারা যারাই আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন কে কোন কলেজ থেকে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করবেন এবং এই ক্লাসটা হয়তোবা একটু বড় হবে, সো আমরা প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছি সিয়াম হোসেন, বিএম কলেজ বরিশাল, ভেরি গুড। আর আর আপনারা কে কোন কলেজ থেকে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করেন। তারপর হচ্ছে সাফা শেরপুর গভ কলেজ, ভেরি গুড। শেখ শাকিল সিরাজগঞ্জ গভ কলেজ। ফাহমিদা ফেরদৌসি বৃন্দাবন সরকারি কলেজ, তো নিজের এলাকার মানুষ। সাইমা জাহান লাইমা টঙ্গী গভর্নমেন্ট কলেজ। যারাই লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু মেনশন করে দিবেন। আজকের এই ক্লাসে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দিকে হচ্ছে আপনারা পরীক্ষা কিভাবে দিবেন, আপনাদের পরীক্ষার সময় কি কি বিষয় অবশ্যই অবলম্বন করা উচিত এবং আপনাদের পরীক্ষার যে ওএমআর শিট থাকবে বা আপনারা আনুষঙ্গিক যত বিষয় আছে সেই সকল বিষয় নিয়ে প্রথম দিকে আমরা আলোচনা করব এবং এই ক্লাসের শেষের দিকে হচ্ছে আমরা ক্যালকুলাসের যে আপনাদেরকে বলেছিলাম একেবারে স্পেশাল কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্নগুলো এই ক্লাসের মধ্যেই দিয়ে দিব। সো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। প্রথম দিকে আমরা আলোচনা করব কিভাবে আপনি পরীক্ষায় পার্টিসিপেট করবেন, ওএমআর শিট কিভাবে ফিল আপ করবেন এবং আনুষঙ্গিক সকল বিষয়। আচ্ছা, সো দেখে নিই বাকিরা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। প্রিয়ন্তী সাহা পাবনা গভ কলেজ, ফজলুর রহমান চাঁদপুর গভ কলেজ, নিদ্রাত জাহান গাফরগাঁও গভ কলেজ, ইসরাত জাহান মিম চাঁদপুর গভ কলেজ, তাহমিনা আক্তার সুবর্ণা বৃন্দাবন কলেজ, মুগ্ধ কুমার সাহা কুষ্টিয়া কলেজ, রাফিউল আজিজুল হক কলেজ, ভেরি গুড। সো দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতোমধ্যে প্রায় 100 জন শিক্ষার্থী যুক্ত হচ্ছেন। সো আমরা একটু আগে কথাগুলো শুরু করি যে আমাদের এখন কি করতে হবে, পরীক্ষায় কিভাবে পার্টিসিপেট করতে হবে সেই সকল বিষয় আমরা এখানে ডিসকাস করব। সো অবশ্যই এই ক্লাসের শেষ পর্যন্ত থাকাটা খুবই দরকার। সো অবশ্যই সবাই থাকবেন এই ক্লাসে ইমপ্রুভমেন্টের জন্য। এই ক্লাসটা হচ্ছে যারা ইমপ্রুভমেন্ট আছেন বা যারা রেগুলার স্টুডেন্ট তাদের সবার জন্য ক্যালকুলাস পার্টটুকু গুরুত্বপূর্ণ এবং যারা ফ্রেশার অর্থাৎ প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের অবশ্যই জানা উচিত যে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন, ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হয়, কোনো ভুল হলে সেটাকে কিভাবে কারেকশন করতে হয়, পরীক্ষার হলে কোন কোন বিষয় আমাদের অবশ্যই মনে রাখা উচিত, সেই সকল বিষয় আমরা প্রথম দিকে আলোচনা করব এবং তারপরে হচ্ছে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা আপনারা প্রথমত হচ্ছে আপনাদের সাথে যারা পরীক্ষার্থী সবাইকে একটু মেনশন করে দেন। তাহলে কি আমরা শুরু করব আলোচনা? আমরা কি তাহলে আলোচনা শুরু করব? একটু আপনারা কথা বলেন, আমরা কি তাহলে আজকের এই লাইভ সেশনটা শুরু করব? আচ্ছা, সাউন্ড জনিত কোনো সমস্যা নাই তো, তাই না? আচ্ছা, সাউন্ড জনিত আশা করি কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা একটু একটু রেসপন্স করেন, আমরা কি তাহলে আমাদের আলোচনা শুরু করে দিব? আমরা কি আমাদের আলোচনা শুরু করে দিব? দেখেন আপনারা হচ্ছে অনার্স লাইফে এটা হচ্ছে আপনাদের প্রথম পরীক্ষা। সো হয়তোবা আপনাদের অনেক কিছু অজানা আছে বা অনেক কিছু আপনারা জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন যে আপনারা কি কি জানতে চাচ্ছেন বা কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে পরীক্ষা রিলেটেড যে কোনো বিষয় নিয়ে, তাহলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, আমরা অবশ্যই আপনাদের সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে,
নন মেজর সাজেশন না, এটা হচ্ছে মেজর সাজেশন দিব আমরা। মেজর যারা গণিত ডিপার্টমেন্টের ইমপ্রুভমেন্ট অথবা রেগুলার, তাদের সাজেশন নিয়ে আমরা এই ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তো আমি এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। সো প্রথম পার্টে, এই ক্লাসের প্রথম পার্টে আমরা কিভাবে আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষায় কি কি বিষয় আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত, এবং পরীক্ষার ওএমআর কিভাবে ফিল আপ করবেন, মানে এই রিলেটেড যত কথাবার্তা আছে সেই সকল বিষয় নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু মেনশন করে দেন দ্রুত। আপনাদের সাথে যারা পরীক্ষার্থী তাদেরকে দ্রুত একটু মেনশন করে দেন, যাতে সবাই আমাদের এই লাইভ সেশনটাকে ফিল করতে পারে খুব দ্রুত। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। ঠিক আছে, সো আমরা প্রথমত কথাগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব, তারপর আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। সো দেখেন, এইটা হচ্ছে আপনাদের ওএমআর। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ওএমআর, মানে আপনারা পরীক্ষার হলে যাওয়ার পরে যে পেপারটা আপনাদেরকে দেয়া হবে সেইটার যে হোম পেজটা থাকবে, মানে প্রথম যে পেজটা থাকবে কভার পেজ, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। তো এখানে আমি অর্ধেক পেজ রেখেছি, বাকি অর্ধেকটুকু কিন্তু আমি লিখি নাই। এখানে কিন্তু আরো আছে। ঠিক আছে, এখানে কি আছে, আরো আছে, আরো আছে। বাইরে গিয়ে হতারে মোটর অফ করতাম এসে চালাই। সো খেয়াল করেন, এইটা হচ্ছে আপনাদের ওএমআর, এইটা হচ্ছে আপনাদের ওএমআর। সো এই ওএমআরটা আপনাদেরকে প্রথমত ফিল আপ করতে হবে। ঠিক আছে, এইটা আপনাদেরকে প্রথমত ফিল আপ করতে হবে। সো এই ওএমআর শিট বা এই টাইপের ওএমআর আপনারা এসএসসি এবং এইচএসসি তো দেখে এসেছেন। তারপর আমি একটু আপনাদেরকে এটাকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এটাকে ফিল আপ করবেন। ঠিক আছে, কিভাবে আপনারা এটাকে ফিল আপ করবেন আমরা একটু দেখে নিচ্ছি। এখন কথা হচ্ছে, এই ওএমআর শিটটা হয়তো বা আপনাদের আংশিক পরিবর্তনও হতে পারে, কারণ এইটা গত বছরের ওএমআর শিট। সো আপনাদের যেহেতু আপনারা প্রথম নতুন সিলেবাসের আলোকে পরীক্ষা দিবেন, আপনাদের এই পেজটা হয়তো বা আংশিক পরিবর্তন হতে পারে, বাট আলটিমেট কথাবার্তা হচ্ছে জিনিস কিন্তু সেম। ঠিক আছে, সো দেখেন, প্রথমত হচ্ছে আপনার একেবারে পেজের উপরে কিছু বিষয় আপনাকে পরীক্ষার হলে ঢোকার পরে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে একটা নাম্বার দেয়া আছে, আপনারা এটা লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। দেখেন, এই যে একটা নাম্বার দেয়া আছে, এইটা হচ্ছে আপনার খাতার নাম্বার। এটা কি, এটা হচ্ছে খাতার নাম্বার। ঠিক আছে, দেখেন এখানে যে নাম্বারটা দেয়া আছে, আমরা যদি নাম্বারটাকে একটু খেয়াল করি, তো দেখেন G6127, তারপর হচ্ছে 658712, এই যে নাম্বারটা, এটা হচ্ছে আপনার খাতার নাম্বার। আপনি যখন প্রথমে ওএমআর শিটটা আপনাকে দেয়া হবে, আপনি অবশ্যই একেবারে প্রত্যেকটা পেজ আগে ভালো করে দেখে নেবেন যে কোনো সিরাফারা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা স্যারকে বলে রিপ্লেস করে নেবেন, যদি সুযোগ থাকে আর কি, না থাকলে তো কিছু করার নাই। তবে অবশ্যই এই ওএমআরটা একেবারে ক্লিয়ার থাকতে হবে, কারণ ওএমআর এর উপরে যে নাম্বারটা, ওই নাম্বারটা কিন্তু আপনার পরীক্ষার হলে শিক্ষকরা কিন্তু, যারা আপনাদের ইনভিজিলেটর থাকবেন, ওনারা কিন্তু আপনাদের এই নাম্বারটা ওনারা লিখে নিয়ে যাবেন যে ওইটা আপনার খাতার নাম্বার। তো ওই নাম্বারটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, এটা অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে ভাই, দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখানে একটা স্ক্যানার আছে, এই যে মানে কিউআর কোড আছে, একটা স্ক্যানার না, এটা হচ্ছে কিউআর কোড। ঠিক আছে, এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডের মধ্যে যাতে কোনো প্রকারের ভাঁজ না পড়ে, আপনাদের যে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, আপনাদের যে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সেই অ্যাটেন্ডেন্সটা কিন্তু এই কিউআর কোডের সাথে মিলিয়ে নেওয়া হবে। দেখেন, আপনাদের অ্যাডমিট কার্ড গুলো এক্স্যাক্টলি এরকম, তাই না? এটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে কি আপনাদের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ডের এখানে হয়তো আপনাদের একটা ছবি আছে, এই অ্যাডমিট কার্ডের এখানে হয়তো আপনাদের একটা কি আছে, ছবি আছে। এই যে এটা হচ্ছে আপনাদের ছবি, যাই হোক। আর এখানে এখানে কিন্তু একটা স্ক্যানার আছে, আপনার অ্যাডমিট কার্ডের এই জায়গাতে অবশ্যই একটা স্ক্যানার আছে। এই স্ক্যানার এবং আপনার যে ওএমআর শিট, এই দুইটা স্ক্যানারকে কিন্তু একসাথে করে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তো আপনার অ্যাডমিট কার্ডের এই স্ক্যানার যাতে কোনোভাবেই ভাঁজ না খায়, বা ওইটার মধ্যে যাতে কোনো ধরনের ময়লা না থাকে, অর্থাৎ এই স্ক্যানারটা, মানে এই কিউআর কোড, সরি বারবার আমি স্ক্যানার বলতেছি, এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা যাতে একেবারেই ক্লিয়ারলি দেখা যায়, একেবারেই ক্লিয়ারলি দেখা যায়, সেই বিষয়ে আপনাকে 100% কেয়ারফুল থাকতে হবে। এইটা যদি স্ক্যান না হয়, তাহলে আপনি পরীক্ষা দিলেও আপনার কিন্তু অনুপস্থিত রেজাল্ট আসবে, মানে আপনার রেজাল্টের এখানে দেখাবে আপনি পরীক্ষাতেই পার্টিসিপেট করেন নাই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার
যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডের উপরে অবশ্যই এখানে একটা কিউআর কোড দেয়া আছে। আপনারা অ্যাডমিট কার্ডটা বের করে দেখবেন, এইখানে অবশ্যই একটা কিউআর কোড দেয়া আছে। এই কিউআর কোড এবং হচ্ছে আপনার ওই যে ওএমআর শিটের এই যে কিউআর কোড, দুইটাকে এক জায়গাতে রেখে, মানে একটার নিচে আর একটাকে রেখে ওইটার ছবি তুলে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। সো এই দুইটারই, অর্থাৎ প্রশ্নের মানে আপনার ওএমআর এর কিউআর কোড এবং আপনার অ্যাডমিট কার্ডের কিউআর কোড 100% ফ্রেশ থাকতে হবে। 100% ফ্রেশ থাকতে হবে যাতে ক্লিয়ারলি সেটাকে স্ক্যান করা যায়। ঠিক আছে, সো অবশ্যই এইটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এইখানে আপনাকে নাম লিখতে হবে ইংরেজিতে বড় অক্ষরে। ঠিক আছে, ওইগুলো কোনো সমস্যা নাই, ওইগুলো একটু কাটাকুটি হলেও সমস্যা নাই। তবে কিউআর কোডের মধ্যে কোনো ভুল মানে কোনো ধরনের দাগ দেয়া যাবে না। ঠিক আছে, আর এই যে নাম্বারটা, এই নাম্বারটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, এটা হচ্ছে আপনার ওএমআর এর নাম্বার, মানে আপনার খাতার নাম্বার, সহজভাবে যদি আমি বলি। তো আপনার যদি খাতার নাম্বারই খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার পেপার কিভাবে দেখা হবে? তো এটা অবশ্যই বুঝতে পারতেছেন। এইটা হচ্ছে আপনার পরীক্ষা কোড। পরীক্ষা কোড অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে। দেখেন আপনার এক্সামিনেশন কোড, দেখেন এই যে এখানে আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে এখানে এক্সামিনেশন কোড দেয়া থাকবে। সো এখানে সেটা 2201 হতে পারে, বা আপনার অ্যাডমিট কার্ডে যেটা লেখা আছে ওই অনুযায়ী এই এক্সামিনেশন কোডটা লিখবেন। এইখানে এই পেজের মধ্যে আপনি যাই ফিল আপ করবেন সবকিছু আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখবেন। সে আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখবেন। তারপরে এটা হচ্ছে পরীক্ষা কোড। এই যে দেখেন এখানে আপনার এক্সামিনেশন কোড লেখা আছে। তো এখানে আপনাকে সেই এক্সামিনেশন কোডটা লিখতে হবে, তারপর সেটাকে ফিল আপ করতে হবে। তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, দেখেন এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে আছে, সেগুলো দেখে আপনি ফিল আপ করবেন। তারপর হচ্ছে পত্র কোড, অর্থাৎ আপনি যে সাবজেক্টটা পরীক্ষা দিচ্ছেন, সেই সাবজেক্টের অবশ্যই একটা কোড আছে। সেই সাবজেক্ট কোডও কিন্তু আপনি আপনি এটা হচ্ছে লাস্ট ইয়ারের অ্যাডমিট কার্ড, এই জন্য আপনাদের লাস্ট ইয়ারের সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে। আপনাদের যে সাবজেক্ট আছে, সাবজেক্টের অবশ্যই একটা কোড আছে, সেটা অবশ্যই এখানে থাকবে যেহেতু প্রথম পরীক্ষা। এই কোডটা হচ্ছে আপনারা ওইখানে লিখে সেটাকে ফিল আপ করবেন। এই যে এখানে লিখবেন, লিখে সেটাকে ফিল আপ করবেন। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে ইনভিজিলেটর ছাড়া স্বাক্ষর করবেন, তো এখানে আপনার কোনো ধরনের টাচ করার কোনো প্রয়োজনীয়তা নাই। তো এতটুকু পর্যন্তই হচ্ছে আপনার কাজ। অর্থাৎ আপনি আপনার নাম লিখবেন, পরীক্ষা কোড লিখবেন, রোল নাম্বার লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন এবং সাবজেক্ট কোড লিখবেন। এইগুলোই হচ্ছে আপনার প্রথম পেজে কাজ। এখানে আপনার কোনো কাজ নাই। এই পেজের প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাকে অ্যাডমিট কার্ড দেখে দেখে ফিল আপ করতে হবে। অ্যাডমিট কার্ডে যা লেখা আছে সেইগুলো লিখে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। এটা হচ্ছে আপনার, আপনি ওএমআর পেজটা যখন উল্টাবেন তখন 2 নম্বর পেজের প্রথম পার্টটুকু হচ্ছে এই অংশটা। ঠিক আছে, সো প্রথমে লেখা আছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। এখানে কত হবে ভাইয়া? দেখেন আপনারা কত সালের পরীক্ষা? 2025। আপনারা কত সালের পরীক্ষা? আপনার পরীক্ষা তো 2025, তাহলে এখানে 2025 লিখবেন। ঠিক আছে, আপনাদের অ্যাডমিট কার্ডের উপরে কত লেখা আছে? 2025 না? আপনাদের অ্যাডমিট কার্ডটা একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনার অ্যাডমিট কার্ডের উপরে এখানে সাল লেখা আছে। ঠিক আছে, তারপরে এখানে লিখবেন আপনার ডিপার্টমেন্টের নাম। তো আপনি যদি গণিত হন, মানে গণিত ডিপার্টমেন্টের হন, তাহলে এখানে লিখবেন গণিত। এটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টের নাম। বিষয় বলতে আপনার ডিপার্টমেন্টের নামকে বোঝানো হয়। তারপরে দেখেন বিষয়ের শিরোনাম, মানে আপনি কোন বিষয়ের পরীক্ষা দিচ্ছেন। তো আমি মনে করেন এখানে পরীক্ষা দিচ্ছি বাংলাদেশের ইতিহাস, তো আমরা এখানে কি লিখবো? বাংলাদেশের ইতিহাস। তারপর এখানে বাকি যে অংশটুকু আছে আপনারা তো জানেন কি পরীক্ষা, সেই সম্পূর্ণ নামটা লিখে দিবেন। তারপর হচ্ছে বিষয় কোড। সো এখানে বিষয় কোডটা লিখবেন, যে বিষয় কোড আপনি অলরেডি আপনার অ্যাডমিট কার্ড থেকে ওএমআর শিটে লিখছেন সেই বিষয় কোডটা এখানে আবার লিখতে হবে। তারপর এখানে পরীক্ষার তারিখ লিখবেন। তো আপনার পরীক্ষার তারিখ হচ্ছে 28/7/2026। তো আপনার এই 2 নম্বর পেজে, অর্থাৎ আপনি যে পেজ থেকে লেখা শুরু করবেন সেই পেজের উপরে এতটুকু অংশই আপনাকে লিখতে হবে। এবং তারপরে এখানে লেখা আছে দেখেন যে এই স্থান হতে লেখা আরম্ভ করতে হবে। এটা হচ্ছে আপনার পেজের অর্ধেক অংশ, এবং এই পেজের এর নিচের অংশ থেকে আপনার পরীক্ষা লেখা শুরু করবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে দেখেন এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা লেখা আমি জানি না। তো এইখানে আপনার এটা হচ্ছে আপনার যে ওএমআর পেজ আছে, আপনার যে ওএমআর ওইটার একেবারে লাস্ট পেজ। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন এটা হচ্ছে আপনার ওএমআর এর প্রথম পেজ, আর এটা হচ্ছে তার ঠিক লাস্ট পেজের একেবারে লাস্টের শেষের দিকে এরকম কিছু জায়গা লেখা আছে যেখানে হচ্ছে আপনার অতিরিক্ত উত্তরপত্রের নাম্বার লিখতে হবে। এখন মনে করেন আপনারা বাংলাদেশের ইতিহাস পরীক্ষা দিচ্ছেন, এখানে আপনার মনে করেন দুইটা আপনি
কি বলবো আপনাকে, দুইটা অতিরিক্ত পেজ ব্যবহার করেছেন, ঠিক আছে। তো আপনার যে অতিরিক্ত পেজ দেয়া হবে সেইগুলোর উপরেও কিন্তু একটা নাম্বার লেখা থাকে, সেই নাম্বার অবশ্যই অবশ্যই এই জায়গাতে লিখতে হবে। দেখেন এখানে অতিরিক্ত অতপত্রের ক্রমিক নাম্বার 1 2 3 4 5 এরকম লেখা আছে। তো আপনি যতগুলো ইউজ করবেন প্রত্যেকটা ক্রমিক নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। এবং এইখানে এইখানে অবশ্যই অবশ্যই ইনভিজিলেটর স্যারের স্বাক্ষর নিতে হবে। তো এই হচ্ছে আপনাদের কথাবার্তা, এই হচ্ছে আপনাদের আলটিমেট বিষয়। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু কথা বলেন। আমাদের পরীক্ষা দেওয়ার জন্য এই বিষয়গুলো জানা খুবই দরকার, খুবই 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 দরকার। এতটুকু পর্যন্ত জানলে আপনারা পরবর্তীতে ক্লাস নিয়ে আলোচনা করব। এখন আপনাদের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আপনাদের যার যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্ন এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনাদের প্রশ্নগুলো দিব, তারপরে হচ্ছে আমরা ক্যালকুলাস 1 এর যে বিশেষ সাজেশন সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, রুজি আক্তার রুজি, বাংলাদেশ এর সাহিত্য কোয়েশ্চেনে কি ভূমিকা উপসংহার দিয়ে লেখা লাগবে? আচ্ছা, আমি একটা একটা করে প্রশ্নের অ্যান্সার দেই। তো প্রথম কথা হচ্ছে আপনারা আপনারা হচ্ছে আচ্ছা আমি এখানে প্রথম পেজে আসি। তাহলে দেখেন, আপনারা যদি ইতিহাসে ভালো রেজাল্ট করতে চান তাহলে প্রচুর পরিমাণে আপনাকে লিখতে হবে। অর্থাৎ ইতিহাসের টোটাল মার্কসটাই ডিপেন্ড করবে আপনি কতটুকু লিখেছেন সেইটার উপরে। এখন আপনি যদি একেবারে মানে রিলেটেড কোনো জিনিস না লেখেন তাহলে তো মার্কস পাবেন না। মানে আপনার যে কোয়েশ্চেনটা থাকবে সেই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে, যে প্রশ্নটা থাকবে সেটার উপর ভিত্তি করে অনেক 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 বেশি লিখতে হবে। যে যত বেশি লিখতে পারবেন সে তত বেশি মার্কস পাবেন, ঠিক আছে। তো হিস্টোরিতে এ প্লাস পেতে হলে আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। এখন আপনি যদি পয়েন্টগুলোকে সুন্দর করে হাইলাইট করে দেন, যেমন ভূমিকা, তারপর টপিকস, এটার যে সুবিধা অসুবিধা আনুষঙ্গিক বিষয়গুলো, তারপর হচ্ছে আপনার উপসংহার, মানে এই সবগুলো বিষয় যদি লিখতে পারেন ভেরি গুড। কিন্তু কথা হচ্ছে আপনি সেই সময়টা পরীক্ষার হলে পাবেন কিনা সেইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো অবশ্যই অবশ্যই আপনাকে সময় মেনটেন করতে হবে। আপনাদের 10টা প্রশ্ন আসবে, 10টা প্রশ্নের জন্য হচ্ছে আপনারা 4 ঘন্টা সময় পাবেন। তো আপনি সেই টাইমটা আগেই, পরীক্ষার যাওয়ার আগে আপনারা এটাকে একটু মানে সাজিয়ে নেবেন যে আমরা কোন প্রশ্নের জন্য কতটুকু সময় ব্যবহার করব। ওইটা যদি আপনার মাথার মধ্যে রাখতে পারেন তাহলে আপনি প্রপারলি সবগুলো প্রশ্নে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পাস করার উপায় কি? পাস করার উপায় হচ্ছে লিখতে হবে, ঠিক আছে, লিখলেই পাস। লিনিয়ার এবং যে, হ্যাঁ এগুলো হবে, সমস্যা নাই। এই পেজে সব বাংলায় লিখবো, হ্যাঁ আপনি 2 নম্বর পেজের সবকিছু বাংলায় ইংলিশে আপনার যেভাবে মন চায় লিখতে পারেন। যেহেতু তারা বাংলায় লিখে দিচ্ছে ভাই, বাংলায় লেখাটাই ভালো, এত গ্যাঞ্জামে যাওয়ার দরকার নাই। এই পেজের সবকিছু বাংলায় লেখা থাকবে, তো আপনারা বাংলাতেই লেখাটাই বেস্ট অপশন। এখন যদি আপনার মনে হয় না আমি বাংলায় লিখবো না, আমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ, এই পেজে লেখার জন্য আপনার কিছুই আসবে যাবে না। এখানে যদি আপনি কিছু ভুলও করেন সেটাও কোনো ব্যাপার না। মূল কথা হচ্ছে আপনার ওএমআর এর সব জিনিস ঠিকঠাক থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রশ্নগুলো একটু দেখি। হ্যাঁ, ক্যালকুলাস আমরা যাচ্ছি যাচ্ছি। শেষের কথাটা রিপিট করেন। শেষের কথাটা হচ্ছে আপনি যে অপশনাল পেজগুলো নেবেন, মানে অতিরিক্ত পেজগুলো নেবেন, সেই পেজগুলোর একটা নাম্বার থাকবে। আপনার মূল পেজের যেরকম উপরে নাম্বার আছে, আপনার প্রত্যেকটা অতিরিক্ত পেজের উপরে একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটা আপনার ওএমআর এর একেবারে শেষের পেজের নিচে সেই নাম্বারটা লিখতে হবে, এবং তার পাশে হচ্ছে ইনভিজিলেটর স্যারের স্বাক্ষর নেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এক্সট্রা পেজ নিয়ে কথাটা আশা করি বুঝতে পেরেছেন। সাজেশন নিয়ে আসতেছি ভাই, সাজেশন নিয়ে আসতেছি, আগে আমরা এই পার্টটুকু শেষ করি। পয়েন্ট আর ভূমিকা উপসংহার দেওয়াই লাগবে, বিষয়টা এমন না যে দেওয়াই লাগবে, দিলে ভালো। আপনার আপনার তো ভাই লাইন বাই লাইন স্যাররা আপনার লেখা পড়বে না। ওনারা জাস্ট দেখবে যে আপনার পয়েন্টস গুলা কি, আপনি আপনি যে একটা প্রশ্নের উত্তর লিখেছেন সেখানে আপনি কোন কোন পয়েন্টকে আপনি হাইলাইট করেছেন সেইটার উপর ভিত্তি করেই আসলে মার্কস দেওয়া হয়। কারণ হিস্টোরিতে লাইন বাই লাইন পড়া তো সম্ভব না, তাই না। নোট প্রমোট দেওয়ার জন্য সেশন 23-24, সেশন তো এখানে লেখা লাগে না, ইয়ার সবার 2025, ইয়ার সবার 2025, ঠিক আছে। এক্সট্রা পেজের কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এক্সট্রা পেজের কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? 12টা থেকে 8টা, হ্যাঁ তাহলে 12টা থেকে 8টা, সরি এক্সট্রিমলি সরি, 12টা থেকে 8টা লাইভে দেয়া হবে, ঠিক আছে। কোনো প্রকারের কালার পেন ব্যবহার করা যাবে না। অনলি অনলি আপনারা হচ্ছে কালো কালারের বল পেন ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কালার পেন ব্যবহার করা যাবে না। আপনি শুধু পেন্সিল ব্যবহার করতে পারবেন এবং কালো কালারের
আপনারা কলম ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই অবশ্যই মনে রাখবেন কোনো প্রকারের জেল কলম ব্যবহার করা যাবে না, কারণ জেল যে কলমগুলো আছে, জেল যে কলমগুলো আছে সেইগুলাকে কিন্তু কম্পিউটার আপনার রিড করতে পারে না, ঠিক আছে। এই জন্য ক্লিয়ারলি জিনিসটা মনে রাখবেন, কোনো প্রকারের জেল কালির কলম ব্যবহার করা যাবে না। আপনারা অনেকে কি করে যে টাইম বাঁচানোর জন্য এই এই যে আপনাদের ওএমআর ওইটাকে ফিল আপ করার জন্য হচ্ছে জেল কালার ব্যবহার করে। জেল 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 কলম কোনোভাবেই ব্যবহার করা যাবে না, কোনোভাবেই ব্যবহার করা যাবে না, ঠিক আছে। 11টা থেকে 8টা, 12টা থেকে 8টা, ঠিক আছে। পরীক্ষা 2025 না? আচ্ছা, আপনাদের কি কারো কাছে অ্যাডমিট কার্ড আছে? থাকলে একটু দেখে বলেন তো, পরীক্ষা কি 2025 নাকি 26? অ্যাডমিট কার্ডের উপর লেখা আছে, ঠিক আছে। ভূমিকা উপসংহার এই টপিকস দিয়ে লিখলে ভালো হবে না এমনি লিখলে ভালো হবে? দেখেন, আপনি যদি টপিকস দিতে পারেন এটা হচ্ছে বেস্ট অপশন। আমি আবারও বলছি, আপনারা যদি টপিকস দিতে পারেন সেটা হচ্ছে বেস্ট অপশন। কারণ শিক্ষক মানে যারা পেপার গুলা কাটবে আপনাদের, ওনারা কিন্তু আসলে ওই প্রত্যেকটা লাইন বাই লাইন করবেন না, ওনারা হচ্ছে শুধু ওই পয়েন্ট গুলা দেখবেন যে আপনি কি পয়েন্ট গুলাকে এখানে হাইলাইট করেছেন। সব পয়েন্ট গুলা ঠিকঠাক ভাবে লিখতে পারলেই ওকে। কোনো কালার পেন ব্যবহার করা যাবে না। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোটেডের জন্য আপনাকে 3টে সাবজেক্টে পাশ করতে হবে। আমি আবারও বলছি, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোটেডের জন্য আপনাকে 3টে সাবজেক্টে পাশ করতে হবে। তবে মেবি এই বছর 4টা সাবজেক্ট, আমি এই জিনিসটা একটু শিওর না, কারণ এই বছর তো 2টা আপনাদের অপশনাল সাবজেক্ট, সরি 2টা কম্পালসরি সাবজেক্ট অ্যাড করা হয়েছে। সো সেই বিষয়ে প্রমোশনের নিয়মটা আমি পড়ি নাই, সো এক্স্যাক্টলি বলতে পারবো না, বা 3 থেকে 4টা সাবজেক্টে পাশ করতে হবে, ঠিক আছে। তবে তবে অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনারা যদি কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকেন, আমি আবারও কথাটা বলছি, আপনারা যদি কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকেন এবং বাকি সবগুলোতে যদি আপনি A+ পান, সেক্ষেত্রেও কিন্তু আপনি নট প্রমোটেড থাকতে পারেন। পরীক্ষায় পার্টিসিপেট করা একেবারেই ম্যান্ডেটরি। আপনি মনে করেন আপনার 8টা সাবজেক্ট, আপনি 7টা সাবজেক্টে একেবারে 100তে 100 পেলেন, ঠিক আছে, কিন্তু একটা সাবজেক্টে আপনি পার্টিসিপেট করতে পারেন নাই, আলটিমেট রেজাল্ট আপনাকে নট প্রমোটেড ওনারা করিয়ে দিতে পারেন। তার মানে কোনোভাবেই পরীক্ষাতে অনুপস্থিত থাকা যাবে না, ঠিক আছে। একটা প্রশ্ন কয় পেজ লিখতে হবে সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি যত বেশি লিখতে পারবেন আপনি তত বেশি মার্কস পাবেন। আমি শুধু হিস্টোরির কথা বলতেছি, বাকি সাবজেক্টগুলো লেখার উপরে কোনো মার্কস নাই, আপনি যা লিখবেন সঠিক হলেই মার্কস পাবেন। আর হিস্টোরিতে হচ্ছে আপনি যত বেশি লিখতে পারবেন ওই প্রশ্নের উপরে তত বেশি মার্কস পাবেন, ঠিক আছে। কোয়েশ্চেনকে সিরিয়ালি লেখা লাগবে না, আপনাদের কোয়েশ্চেন সিরিয়ালি লেখার হয়তো বা কোনো বাধ্যবাধকতা থাকবে না, কারণ যেহেতু আপনাদের এখানে কোনো বিভাগ থাকবে না, ডিরেক্ট প্রশ্ন থাকবে, সো এখানে আপনি আপনার ইচ্ছা মতো করে লিখতে পারবেন। আর যদি আপনার প্রশ্নের উপরে লিখে দেয় যে প্রশ্নগুলা ধারাবাহিকভাবে লিখতে হবে এরকম কিছু, তাহলে আপনারা সিরিয়ালি লিখবেন, সমস্যা নাই। প্রমোটেড হওয়ার জন্য 3 থেকে 4টা প্রশ্নে পাশ করতে হবে, ঠিক আছে। 2025, হ্যাঁ ঠিক আছে। নাজিয়া আক্তার, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনার পরীক্ষার সাল হচ্ছে 2025, ঠিক আছে, এটা পরীক্ষার সাল হচ্ছে 2025। অনেকে মনে করে আমরা তো 2026 সালে পরীক্ষা দিচ্ছি, তাহলে এখানে 2026 লিখি। বাস্তবতা হচ্ছে আপনারা 2026 সালের পরীক্ষার্থী না, আপনারা হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। সেশন জটের কারণে 1 বছর আপনারা পিছিয়ে গেছেন, তো আপনাদের পরীক্ষার সাল হচ্ছে 2025। আর এখানে যে তারিখ লিখবেন, তারিখে আপনারা যে তারিখে পরীক্ষা দিবেন সেই তারিখ লিখবেন। আপনাদের প্রত্যেকটা পরীক্ষার সাল হচ্ছে 2025। যারা ইমপ্রুভমেন্ট দিবেন তারাও 2025 লিখবেন, ভুলো 24 লিখেন না, ঠিক আছে। সেশন তো লাগে না ভাই, এইটা তো সেশন না, এখানে সেশনের তো কোনো কিছু নাই। আপনি এখানে সাল লিখবেন 2025। এখন আপনার যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলেও 2025, রেগুলার হলেও 2025। ওইটা সাল বাই, মানে আপনি কত সালের পরীক্ষা দিচ্ছেন? আপনি 2025 সালের পরীক্ষা দিচ্ছেন। 2025 সালের পরীক্ষা আপনি 2026 সালে এসে দিচ্ছেন। পরীক্ষা কিন্তু 2025, 2026 না, 2025, ঠিক আছে। মেজর 3টায় পাশ করলে কি পাস? 4টা সাবজেক্টে মেবি পাস করতে হয়, বাট মেবি 3টা বা 4টা, আমি আসলে শিওর না। দিগন্ত মন্ডল, ভাই কোনো ধরনের কালার পেন ব্যবহার করা যাবে না। আপনি হয়তোবা আমার কথা খেয়াল করেন নাই, কোনো ধরনের কালার পেন ব্যবহার করা যাবে না, কোনো ধরনের কালার পেন ব্যবহার করা যাবে না। অনলি এবং অনলি আপনি ব্ল্যাক কালারের বল পেন ব্যবহার করতে পারবেন, আপনি জেল কালারের কোনো কলম ব্যবহার করতে পারবেন না। আব্দুল্লাহ রহমান, ভাই আমি কি বলতেছি আপনারা তো আমার কথাই বুঝতেছেন না, কোনো ধরনের কালার পেন ইউজ করা যাবে না।
মানে আপনি সেটা আন্ডারলাইন করার জন্য হন বা খাতাকে সাজানোর জন্য হয়, আরে ভাই আপনি তো লেখার সময়ই পাবেন না, আপনি এত আর্ট করার সময় কোথায় পাবেন? ঠিক আছে, আপনি তো এত প্যারা কেন নিচ্ছেন? আপনি তো এই সময়টাই পাবেন না, এই প্যারা আপনি কেন নিচ্ছেন? কোনো ধরনের কোনো ধরনের কালার পেন আমরা ব্যবহার করব না, কোনো ধরনের কালার পেন আমরা ব্যবহার করব না। ঠিক আছে? হ্যাঁ, এক্সাম হচ্ছে 80 মার্কসের। ইমপ্রুভমেন্ট সর্বোচ্চ 2টা সাবজেক্টে দেওয়া যায়। ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনি অনেকগুলো সাবজেক্টে আপনি সি বা সি প্লাস পেলেন, আপনি সি প্লাস পর্যন্ত ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। সি প্লাস সি পর্যন্ত মেবি ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। বি এবং সি পেলে, সরি, সি এবং বি পেলে ইমপ্রুভমেন্ট দেওয়া যায় এবং সর্বোচ্চ 2টা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। আর যতগুলোতে ফেল আসবে সেই সবগুলোতে তো আপনার বাধ্যতামূলক পরীক্ষা দিতে হবে। এক্সাম কোড আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে। এক্সাম কোড আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে। এখানে এক্সামিনেশন কোড বড় বড় করে লেখা আছে। আপনারা অ্যাডমিট কার্ডটা দেখবেন ভালো করে, এখানে এক্সামিনেশন কোড লেখা আছে। 80 মার্কসের মধ্যে পাস মার্কস হচ্ছে 40%, অর্থাৎ আপনাকে 32 মার্কস পেতে হবে। আপনাকে 32 মার্কস পেতে হবে। ঠিক আছে, 80-র মধ্যে আপনাকে 32 মার্কস পেতে হবে। সংক্ষিপ্ত কোয়েশ্চেন কি থাকবে? থাকতেই পারে, থাকতেই পারে। মনে করেন আপনাদের এরকম একটা প্রশ্ন আসলো, মনে করেন আপনাদের এরকম একটা প্রশ্ন আসলো যে উপনিবেশিকতা কি? ঔপনিবেশিকতা কি একটা প্রশ্ন থাকলো এবং এটার সাথে আরেকটা দিল ঔপনিবেশিকতার বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এখানে বড় প্রশ্নের সাথে 1 মার্কের প্রশ্নগুলা থাকতেই পারে, কিন্তু আলাদা করে থাকবে না। ঠিক আছে, বড় প্রশ্নের সাথে একসাথে থাকতেই পারে। মেজর নন মেজর সব মিলাইয়া, মেজর নন মেজর সব মিলাইয়া 3টা বা 4টা সাবজেক্টে পাস করলেই হয়ে যাবে। বাট পরীক্ষায় অনুপস্থিত থাকলে আপনার নট প্রমোটেড আসতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে আপনাকে নট প্রমোটেড লিখে দিতে পারে। ক্যালকুলাস বইয়ে তো ক্যালকুলাস লেখা, বাট অ্যাডমিট কার্ডে ফান্ডামেন্টাল অফ ক্যালকুলাস লেখা। অ্যাডমিট কার্ডে যা লেখা থাকবে সেটাই লিখবেন। ঠিক আছে, অ্যাডমিট কার্ডে যা লেখা থাকবে সেটাই লিখবেন, সমস্যা নাই। ইন কোর্সে 15 পাইলাম আর লেখায় 25 পাইলে পাস, দুইটা মিলে পাস কিনা সেটা আসলে নিশ্চিত না। ঠিক আছে, এক্সাম কোড তো বলছি রে ভাই, সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ছাড়া ভাই, প্র্যাকটিক্যাল না তো আপনার যে লিখিত পরীক্ষা, আপনাকে 3টা সাবজেক্টে পাস করতে হবে, প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল তো আলাদা বিষয়। আইসিটির জন্য আমাদের টাইম কয় আওয়ার দিবে? বাকিগুলোর জন্য তো 4 ঘন্টা করে সময়। ফিজিক্স 1 2 মিলে একটা সাবজেক্ট কাউন্ট করা হবে না রে ভাই, ফিজিক্স 1 2 তো আলাদা আলাদা সাবজেক্ট, একটা সাবজেক্ট কেন কাউন্ট হবে? আপনাদের এগুলো তো আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা সাবজেক্ট কোড। পাস মার্কস কি ইন কোর্সের সাথে মিলাইয়া, এই জিনিসটা নিশ্চিত না। ঠিক আছে, ওইটা আসলে নিশ্চিত না, এটা নিয়ে ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন নাই। সাজেশন গুলো ভালো করে পড়লে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন। এ প্লাস যদি পেতে চান তাহলে ফুল সাজেশন সম্পূর্ণটা ক্লিয়ার করতে হবে। মেজর 3টা পাস করা বাধ্যতামূলক না। আপনি যদি মেজর 2টাতে পাস করেন, একটাতে ফেল করেন, সমস্যা নাই, বা একটাতেও যদি পাস করেন তাহলেও চলবে, বাট মিনিমাম একটা সাবজেক্টে আপনাকে পাস করতে হবে। অ্যাডমিট কার্ডে যদি ফাউন্ডেশন অফ ক্যালকুলাস লেখা থাকে তাহলে সেটাই লিখবেন, কোনো সমস্যা নাই। অ্যাডমিট কার্ডে যা লেখা থাকবে সাবজেক্টের নাম সেইটাই লিখবেন। হিস্টোরি 5 পেজ লিখবো, লেখা মাত্রই 6 পাইছে, কিভাবে লিখলে 9 পাবো? আপনাদের তো একটা সাবজেক্টে 9 থাকবে না রে ভাই, আপনাদের হচ্ছে যে একটা প্রশ্নতে 2টা 3টা করে প্রশ্ন থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন 1 নম্বর প্রশ্নতে ক থাকবে, গ থাকবে, আবার গ থাকতে পারে। আবার 2 নম্বরে মনে করেন ক থাকলো, খ থাকলো, তো এটার মার্ক থাকবে 5 3 2 এরকম থাকতে পারে। এটা মনে করেন 5 5। আবার প্রশ্ন অনুযায়ী মনে করেন আপনার এটা 5 না থেকে 6 হতে পারে, এটা 4 হতে পারে। মানে প্রত্যেকটার মধ্যে 10 মার্কস করে থাকবে, বাট এইটার মধ্যে সাব কোয়েশ্চন 2টা 3টা 4টা থাকতেই পারে, কোনো সমস্যা নেই। আইসিটি ইতিহাস, হ্যাঁ আইসিটি ইতিহাসও কাউন্ট হবে। ধারাবাহিকভাবে লিখতে হবে কিনা সেইটা হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে লেখা থাকবে। আপনার প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে আপনি প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে কিনা, মানে ধারাবাহিকভাবে আপনি লিখবেন কিনা সেইটা আপনার প্রশ্নের মধ্যেই লেখা থাকবে। ঠিক আছে, যে কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনাদেরকে আর কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, আদারওয়াইজ আমরা সাজেশন পার্টে চলে যাব।
আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন, আদারওয়াইজ আমরা সাজেশন পার্টে চলে যাব। ঠিক আছে। আইসিটি, ইতিহাস আর ফান্ডামেন্টালে পাশ করলেই প্রমোশন, হ্যাঁ এরকমই। বাট আপনার মেজর সাবজেক্ট মিনিমাম একটাতে পাশ করতে হবে, ঠিক আছে? মেজর সাবজেক্ট মিনিমাম একটাতে পাশ করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন কার্ড বাধ্যতামূলক নিতে হবে। আরে ভাই, এইগুলো আপনাদেরকে বলে দিতে হয়, খুবই হতাশাজনক কথাবার্তা। আপনারা এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার হলে নিয়ে যাবেন, এটা খুবই সিম্পল একটা বিষয়। এইটাতে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে জিনিসটা বেমানান হয়ে গেল না? আপনারা অনার্স নিয়ে পড়াশোনা করতেছেন, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ওইগুলো বাধ্যতামূলক নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখানে তো আসলে প্রশ্ন করার কোনো কিছু নাই। ধারাবাহিকভাবে লিখতে বলে তাহলে আমি কি এক সম্পূর্ণ লিখে যদি 3 নাম্বার দেই সেটা করা যাবে? হ্যাঁ লিখেন, সমস্যা নেই। ধারাবাহিকভাবে লিখতে হবে মানে এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে থাকতে হবে, ঠিক আছে? ভেতরের প্রশ্নগুলো আপনি 8 পিস লিখলে কোনো সমস্যা নাই। মেজর সবগুলোতে না রে ভাই, মেজর মিনিমাম একটাতে পাস করলেই হবে। মেজর সাবজেক্ট মিনিমাম একটাতে পাস করলেই হবে, ঠিক আছে? ফার্স্ট ক্লাস পেতে হলে কি সব সাবজেক্টে ফার্স্ট ক্লাস তুলতে হবে? না, আপনার টোটাল ফার্স্ট ক্লাস পাওয়ার নিয়ম হচ্ছে আপনি টোটাল 3 পয়েন্ট পেলেই কিন্তু ফার্স্ট ক্লাস। দেখেন, আপনি টোটাল 3 পয়েন্ট পেলেই আপনার হচ্ছে কি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আপনার যদি জিপিএ টোটাল 3 পয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আপনি থ্রিতে মানে 3 পয়েন্ট পেলেও ফার্স্ট ক্লাস, 4-এ 4 পেলেও ফার্স্ট ক্লাস, কোনো সমস্যা নাই। তবে পয়েন্টের পার্থক্য আছে, 3 পয়েন্ট পেলেই ফার্স্ট ক্লাস, ঠিক আছে? 50 মার্কসের এক্সাম গুলো হচ্ছে 2 ঘন্টা, 50 মার্কসের এক্সাম গুলো হচ্ছে 2 ঘন্টা। সাধারণ কলম দিয়ে বৃত্ত ভরাট করবেন, কোনো ধরনের বল মানে জেল কালারের কলম ব্যবহার করা যাবে না, ঠিক আছে? ইনকোর্স এবং লিখিত মিলিয়ে 32 মার্কস, এইটা আসলে শিওর না, বাট মেবি এরকমই হওয়ার কথা, ঠিক আছে? ইতিহাস কিভাবে মনে রাখবো? কিছু মনে থাকতেছে না। মনে রাখার জন্য মনে রাখার গুলি খেতে পারেন, ঠিক আছে? তাহলে মনে থাকবে। এইবার ফেল করলে শেষ, এইবার ফেল করলে তো শেষই ভাই, ফেল করা মানে তো শেষ, আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে, খুব স্বাভাবিক বিষয়। ফার্স্ট ক্লাস, এই যে সুন্দর একটা প্রশ্ন করছেন রায়হানুর রহমান ভাই, দেখেন আপনারা যদি এ প্লাস পেতে চান, 80 মার্কসের যে পরীক্ষাগুলো আপনারা দিবেন, 80 মার্কসের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টে আপনাকে অবশ্যই অবশ্যই 65 প্লাস পেতে হবে লিখিত পরীক্ষাতে, ঠিক আছে? 80 মার্কসের পরীক্ষাতে যদি আপনারা এ প্লাস পেতে চান, এ প্লাস পাওয়ার জন্য 80 মার্কসের পরীক্ষাগুলোতে অবশ্যই অবশ্যই 65 প্লাস মার্কস পেতে হবে। 65 মার্কসের উপরে মার্কস পেতে হবে, কারণ ইনকোর্সে আপনারা হয়তো বা 20-এ 20 পাবেন না, বাট যদি পেয়ে যান তাহলে তো ভালো। তাহলে আপনাদের হচ্ছে 80 মার্কসের মধ্যে 65 প্লাস মার্কস আপনাদেরকে পেতে হবে, এইটার কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে? আরে ভাই, একই প্রশ্ন বারবার বলতেছেন কেন? একই প্রশ্ন কেন বারবার বলেন? এই প্রশ্নগুলোর উত্তর আমি আর দিব না, ঠিক আছে? একই প্রশ্ন বারবার বলতেছেন, আপনারা মন দিয়ে ক্লাস দেখেন না কেন? মন দিয়ে ক্লাস না দেখলে তো সমস্যা। দেখেন, আপনি কয়টা সাবজেক্টে পাস করলে আপনার ফার্স্ট ক্লাস আসবে এটা তো এরকম বলা যাবে না। মানে আপনার টোটাল, আপনার সবগুলো সাবজেক্ট মিলে যদি 3 পয়েন্ট হয় তাহলেই ফার্স্ট ক্লাস। এখন মনে করেন আপনি 5টা সাবজেক্টে এ প্লাস পেলেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ফার্স্ট ক্লাস চলে আসবে। বাকিগুলোতে আপনি মোটামুটি রেজাল্ট করলেও ফার্স্ট ক্লাস চলে আসবে। তবে আমি আপনাদেরকে যেটা বলবো, টার্গেট কখনোই ফার্স্ট ক্লাস রাখা উচিত নয়, আপনার টার্গেট পয়েন্টে রাখা উচিত। আপনার টার্গেট অবশ্যই অবশ্যই 3.50-তে রাখা উচিত। আপনি যদি প্রথম বর্ষেই 3.50 নিচে পেয়ে যান তাহলে আলটিমেট সিজিপিএ কিন্তু খুব ভালো হওয়ার পসিবিলিটি থাকে না। কারণ যে সকল শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট করতে পারে না, তারা আসলে ভালো সিজিপিএ করতে পারে না, এটি হচ্ছে চরম বাস্তবতা। এবং ফার্স্ট ইয়ারের রেজাল্টটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। আপনার যদি ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো হয় তাহলে সেই রেজাল্টকে ধরে রাখার জন্য পরবর্তী ইয়ার গুলোতে আপনি ভালো করে পড়াশোনা করবেন। সো ফার্স্ট ইয়ারে যাতে ভালো রেজাল্ট হয় সেই দিকে আপনাকে সর্বোচ্চ ফোকাস দিতে হবে, ঠিক আছে?
ঠিক আছে, এখন তাহলে আমরা আপনাদের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা একটু বলেন, আপনারা কি ক্যালকুলাসের সাজেশনটা পেয়েছিলেন? আমরা যে আপনাদের ক্যালকুলাসের সাজেশন দিয়েছিলাম, আপনারা